জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। তীব্র শৈত্যপ্রবাহের কারণে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পার্লামেন্টের অভ্যন্তরে। জো বাইডেন ছাড়াও এতে যোগ দেন সাবেক 3 মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। ইতালির প্রধানমন্ত্রী ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছাড়াও অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি ছিল কনসার্ট ও র্যালি। শপথ অনুষ্ঠান শেষে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হয়ে গেছে। দেশের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারির মাধ্যমে বিতাড়িত করা হবে লক্ষাধিক অবৈধ অভিবাসীকে। নতুন যুক্তরাষ্ট্র যুদ্ধের বদলে শান্তি স্থাপনকারীর ভূমিকায় অবতীর্ণ হবে বলেও অঙ্গীকার করেন তিনি। Today I will sign and we will not forget soaring like never before. In everything we do, my administration. যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে কিছুক্ষণ আগে শপথ নিয়েছেন ট্রাম্প। শপথ গ্রহণ অনুষ্ঠানের সবশেষ খবর জানাতে ওয়াশিংটন ডিসি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ ইফতেখার। ইফতেখার, শপথ অনুষ্ঠানে ট্রাম্পের ভাষণ থেকে রাষ্ট্র পরিচালনায় কি কি দিক নির্দেশনা পাওয়া গেল জানাবেন। ধন্যবাদ। আমরা দেখেছি যে লাখ লাখ মানুষের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠান হয়েছে। বাইরে এত মানুষ, এই নজিরবিহীন এই অবস্থা আর কখনো যুক্তরাষ্ট্রবাসী দেখেনি। ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের যে অক্লান্ত সমর্থন, সেটি আসলে এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যে কয়েকটি মূল নীতি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এবং তিনি নিজেও স্পষ্ট করেছেন আজ। সেই বিষয়টি হচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রের যারা বাসিন্দা তাদেরকে সবার আগে সুবিধা দেবেন। তাদের জন্য এই দেশ তিনি আরো অনেক বেশি উন্নত অবস্থায় নিয়ে যাবেন এবং তাদের যে সেবা পরিষেবা যা আরো বৃদ্ধি করা যায় সেই অঙ্গীকার তিনি দিয়েছেন। এবং যারা অবৈধ অভিবাসী আছেন সেক্ষেত্রে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন এবং এক্ষেত্রে কয়েক হাজার বাংলাদেশি বলা যায়, সেই সংখ্যাটা আসলে লাখের কাছাকাছি। এত সংখ্যক মানুষ যদি সমস্যার মধ্যে পড়ে যান সেক্ষেত্রে একটি বড় সংখ্যায় আসলে বাংলাদেশি কমিউনিটিতে আমি দেখেছি গত কয়েকদিনে। এবং ডোনাল্ড ট্রাম্প আরেকটি জিনিস খুব স্পষ্ট ভাবে বলেছেন যে তিনি যুদ্ধ চান না, শান্তির বার্তা নিয়ে আসলে প্রেসিডেন্টটি পালন করবেন এবং তিনি তরুণ একজন নেতৃত্ব কিন্তু সামনে এনেছেন। আমরা দেখেছি কিন্তু আমরা যখন ক্যাপিটাল হিলের সামনে ছিলাম তারপর থেকে যে গাড়ি বহর গুলো আসলে গিয়েছে সেখানে আমরা দেখেছি যে ভাইস প্রেসিডেন্টকে আমরা দেখেছি তিনি কিন্তু মাত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছেন এবং তাকে নিয়ে আসলে আগামী কয়েকদিনে চর্চাও হবে বেশ। কারণ তরুণ নেতৃত্ব, তিনি কেবলই কয়েক বছর হলো তিনি কিন্তু পার্লামেন্টে গিয়েছেন এবং তার যে রাজনৈতিক প্রজ্ঞা কিংবা তার যে আইন বিষয়ক প্রজ্ঞা সেই বিষয়গুলো কিন্তু সামনে আসবে। সেই বিষয়গুলো নিয়েও আসলে এখানকার বিশ্লেষকরা কথা বলছেন, যারা দূর দূরান্ত থেকে সাংবাদিক এসেছেন তারাও আসলে কথা বলছেন। আমরা দেখেছি ভাইস প্রেসিডেন্ট এবং তিনি ট্রাম্পের থেকে প্রায় 40 বছরের ছোট, অর্থাৎ তার বয়স মাত্র 40 বা 38-এর ঘরে এবং ট্রাম্পের বয়স 78 বছর। যে ট্রাম্প যেটা আসলে উদ্দীপনা নিয়ে চলছেন সেই উদ্দীপনা কিন্তু তিনি তরুণদের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে যেটা বলতে হয় যে তরুণ যারা তার সমর্থক এখানে যেমন উপস্থিত হয়েছেন, তেমনি যারা বৃদ্ধ তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। সুতরাং এই যে যাত্রাপথ এটা আসলে মোটেই সহজ ছিল না। এখানে মানুষজন যেভাবে এসেছেন এবং তার আগে যেটা বলতে হয় যে ট্রাম্পের যে যাত্রাপথ সেটাও আমরা জানি যে তিনি 45তম প্রেসিডেন্ট ছিলেন, 46তম প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন এবং পরবর্তীতে 47তম প্রেসিডেন্ট হিসেবে তিনি ফিরে এসেছেন। তিনি সবসময় আসলে ফিরে আসার পক্ষে, সবসময় আসলে নিজেকে যেভাবে তিনি তুলে ধরেছেন মানুষের কাছে, তার যে কার্যকারিতা এখন মানুষ সেটাকে স্বীকৃতি দিচ্ছে বলেই আজকে এখানে তিল ধারণের ঠাঁই ছিল না। এবং আরেকটি ছোট্ট একটি বিষয় বলে আমি শেষ করতে চাচ্ছি যে
শুধুমাত্র যে ঠান্ডার যে বিষয়টি সেখানে এই এই জন্যই যে আসলে অনুষ্ঠানটা যে অভ্যন্তরে হয়েছে তা কিন্তু নয়, নিরাপত্তার একটা বড় ইস্যু ছিল। নিরাপত্তা ইস্যুর কারণে কিন্তু এই অনুষ্ঠানকে অভ্যন্তরে নিয়ে রাখা হয়েছিল এবং মানুষকে আসলে মানুষের যে ঢল সেটি আসলে সামলানো যেত না বলেই আসলে মূলত অনুষ্ঠানটা ভিতরে করা হয়েছে। এই ছিল আমার কাছে সব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ ইফতেখার। ফেব্রুয়ারির শুরুতেই ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী রাজনীতি এই ঘোষণাপত্রের ভিত্তিতেই হবে বলে জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ, জুলাইয়ের ঘোষণাপত্রে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সংস্কারের প্রস্তাবে সম্মত হলে সরকার রাজনৈতিক দলগুলোকে ঘোষণাপত্রে স্বাক্ষর করতে আহ্বান জানাবে। বৈঠকে উন্নয়ন এবং সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি আমেরিকার সমর্থন পুনর্ব্যক্ত করেন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, মানুষের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চায় ইসি। ভোটের অধিকারে সংগ্রামে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সোমবার সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন তিনি। 5 আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে, অনেক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে। এই সুযোগটা হচ্ছে নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার 1 হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। সোমবার সারা দেশে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। 2008 সালের 1 জানুয়ারি বা এর আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে ভোটার তালিকায়। সেই সাথে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে মৃত ব্যক্তিদের নাম। এছাড়া যেসব ভোটার স্থান বা ঠিকানা পরিবর্তন করতে চান তারা আবেদনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে নিতে পারবেন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত। বর্তমানে কুমিল্লায় মোট ভোটার রয়েছেন 47,72,491 জন। এর মধ্যে নারী ভোটার 22,91,300 জন ও পুরুষ ভোটার 24,81,166 জন। সারা দেশের মতো খুলনাতেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। নগরীর খালিশপুরে তথ্য সংগ্রহে মাঠে নামেন নির্বাচন কমিশনের টিম। তারা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে নতুন ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেন। এ সময় তারা বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই বাছাই করেন। খুলনার ভোটার সংখ্যা 20,58,000। নতুন হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের পর 5 থেকে 10% হারে বাড়বে নতুন ভোটার। বগুড়াতেও বাড়ি বাড়ি ঘুরে চলছে তথ্য সংগ্রহ। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে নিবন্ধন কেন্দ্রে ভোটার নিবন্ধন ও বায়োমেট্রিক গ্রহণ। সাত বছর পর শুরু হয়েছে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলকে পুনর্গঠন করতেই এই উদ্যোগ। সোমবার বিকেলে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্লোগানের রাজনীতি বাদ দিয়ে বুদ্ধিভিত্তিক রাজনীতি করার আহ্বান জানান। মেধাবী ছাত্রদের বিএনপি রাজনীতিতে আনার গুরুত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার উদ্দেশ্য ও দলে অনুপ্রবেশকারী ঠেকাতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান তারা। সারা দেশে 1 কোটির অধিক সদস্য হওয়ার আশা বিএনপির। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা।
টক শোতে কে কত ভালো কথা বলতে পারেন, কত যুক্তি খণ্ডন করতে পারেন, তার প্রতিযোগিতা। এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এবং সেই জন্যই আজকে আমাদের এই নবায়ন, মেম্বারশিপ নবায়ন করার, সদস্যপদ নবায়নের আজকের এই আনুষ্ঠানিকতা। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। ফ্যাসিবাদের ছায়া এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে রাজধানীর বড় মগবাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ জাতির উপর নির্যাতন চালানোর পাশাপাশি গণমাধ্যমেও তাণ্ডব চালিয়েছিল। তখন গণমাধ্যম সত্য প্রকাশ করে যথাযথ ভূমিকা পালন করলে ফ্যাসিবাদ চেপে বসতে পারত না। এ সময় নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার কথা জানিয়ে ভবিষ্যতে গণমাধ্যমের মত প্রকাশে কোনো বাধা থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজন হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, গভীর শ্রদ্ধা নিয়েই থাকব। তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে, এ লড়াইয়ে যোদ্ধা নয়, সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। যথাযথ সংস্কার না করে নির্বাচনে গেলে তা ত্রুটিপূর্ণ হবে বলে জাতিসংঘের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলকে জানিয়েছে জামায়াত। সোমবার দুপুরে গুলশানে ইউনাইটেড নেশনস ইলেকটোরাল নিডস অ্যাসেসমেন্ট মিশনের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহির। আমরা বলেছি যে যত আর্লিয়েস্ট পসিবল টাইমে সম্ভব, প্রোভাইডেড এখানে কিছু জরুরি রিফর্মস প্রয়োজন। উইদাউট রিফর্মস যদি ইলেকশন হয়, তাহলে ইলেকশন আগের মতোই একটা সম্ভাবনা থাকে যে ফেয়ার না হওয়ার ক্ষেত্রে। তো জরুরি রিফর্মস করা এবং কিছু ইলেকট্রাল ল চেঞ্জ করা, যেটা ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করবে এবং বেশি অথরিটি দেবে, আমরা সেটির উপর জোর দিয়েছি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আর ফিরতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। সোমবার শহীদ আসাদ দিবস উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতিকে আমরা আর কোনোভাবেই প্রাসঙ্গিক হতে দেব না। বাংলাদেশের সংবিধান বর্তমানে যা আছে, এই সংবিধান দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করা সম্ভব নয়। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হলে অতি অবশ্যই বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন। সংস্কারের পরিবেশ তৈরি না করে আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবেন, এমন যদি হয় আপনারা হয়তো চলে যেতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্ররা নতুন কাউকে নিয়ে আসবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সরিয়ে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়, দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুল নিজ নামে পূর্বাচল নতুন শহরে 10 কাঠা প্লট বরাদ্দ, সূচনা ফাউন্ডেশন নামেও একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপহার আদায় ও স্বাস্থ্য ও অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। ফাউন্ডেশনের নামে উপার্জিত অর্থ জাতীয় রাজস্ব বোর্ডের ওপর প্রভাব বিস্তার করে করমুক্ত করার কথাও বলা হয়েছে চিঠিতে। এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 শিক্ষার্থীর ফলাফল স্থগিত করেছে ঢাকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সোমবার বিকেলে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। 21 জানুয়ারির মধ্যে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা কোটায় উত্তীর্ণদের ইমেইলের মাধ্যমে তথ্য প্রমাণাদি পাঠানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, যা আগামী 29 জানুয়ারির মধ্যে যাচাই বাছাই করা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন জানান, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটার সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারলে উত্তীর্ণদের প্রাথমিক ফলাফল বাতিল বলে গণ্য হবে। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটায় মোট আসন বরাদ্দ ছিল 269টি, যার মধ্যে 193 জন উত্তীর্ণ হন, যাদের অধিকাংশই 40 থেকে 46 নম্বর পেয়েছেন। মেডিকেলে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা সহ সব ধরনের কোটা বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন মেডিকেলের শিক্ষার্থীরা। একই সঙ্গে রোববার প্রকাশিত মেডিকেলের ফলাফল বাতিলের দাবিও জানানো হয়েছে। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সকাল 11:30টার দিকে রাজধানীর কয়েকটি মেডিকেলের শিক্ষার্থীরা অবস্থান নেন। মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটাকে অযৌক্তিক দাবি করে তা বাতিলের দাবি জানান। এছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সহ পদ্ধতিগত পরিবর্তন চান তারা। কোটার কারণে কম মেধাবীরা মেডিকেলে পড়ার সুযোগ পাচ্ছে আর বেশি মেধাবীরা বাদ পড়ছে। এ সময় প্রকাশিত ফলাফল অবিলম্বে বাতিল চান শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকে 70 নম্বর পেয়েও সুযোগ পায়নি, আর কেউ কেউ 40 পেয়ে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। এটাকে বৈষম্য বলছেন শিক্ষার্থীরা। সারা দিন রাত কষ্ট করে 73.5 পেয়ে 72.75 পেয়েও হচ্ছে কোনো ভালো মেডিকেলে চান্স পায় নাই, যেটা আমাদের মেডিকেল সমাজের জন্য সবার জন্য দুঃখজনক এবং খুবই লজ্জাজনক। যে আমরা হচ্ছে আমাদের যে যৌক্তিক আমাদের যে মেধাবী আছে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারছি না। তাই 40 পেলেও তারা পাস করে যাচ্ছে, 37 পেয়ে যে চান্স পাচ্ছে 73 পেয়ে সে চান্স পাচ্ছে না। কেন? কারণ মেডিকেল যে নাতিপুতি সংখ্যাটা আছে সেই নাতিপুতি সংখ্যাটা কমে গেছে। কমে যাওয়ার পরে এখন আমরা অযোগ্যকে জোর করে পড়াচ্ছি। ওরা কি ডাক্তারি শিখবে? ওরা কি পড়বে? ওরা তো দেখলে ভয় পাবে। অনুসরণী প্রশ্ন তুলে দেওয়া, ভুল প্রশ্ন দেওয়া, উদ্দীপক ছাড়া প্রশ্ন দিয়ে দেওয়া, অ্যান্সার ভুল থাকা, বাংলা ভাষণে ইংলিশ ভাষণে অপশন মিলে না, এত সমস্যা কেন মেডিকেল ভর্তি পরীক্ষা থাকবে? এই মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে লাখ লাখ শিক্ষার্থীর আবেগ জড়িত। 40 মতো তফাৎ পেয়েও কম মার্ক পেয়েও তারা চান্স পেয়ে যাচ্ছে। এই বৈষম্য আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমি অভিভাবকদের পক্ষ থেকে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় এই ফল প্রকাশের জোর দাবি জানাচ্ছি। মেডিকেল সহ সব ভর্তি পরীক্ষায় কোটা প্রথা বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার সকাল 11:30টার দিকে প্রেস ক্লাবের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। বক্তারা বলেন, কোটা প্রথা বাতিল নিয়ে আবু সাইদ মুগ্ধরা রক্ত দিলেও কোটা প্রথা এখনও বাতিল হয়নি। আগে মেডিকেল ভর্তিতে সব মিলিয়ে 3% কোটায় ভর্তি হতো, এখন তা দাঁড়িয়েছে 6%। এতে অনেকেই ন্যূনতম নম্বর পেয়েও মেডিকেল ভর্তির সুযোগ পেয়েছে। এ সময় মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা। অবিলম্বে কোটা বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সকল কোটা তুলে দিয়ে ন্যায্যতার ভিত্তিতে ট্রাইবাল এবং প্রতিবন্ধীদেরকে সুযোগ তৈরি করে দিয়ে, সুযোগের সমতা তৈরি করে দিয়ে ন্যায্যতার বাংলাদেশ, সমতার বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ হিসেবে পুনর্গঠনের জন্য এই সরকার কাজ করবে, আগামী সরকার কাজ করবে। দ্রুত সময়ের মধ্যে যদি তারা কোটামুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, কোটামুক্ত মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, কোটামুক্ত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যদি তারা করতে না পারে, আমাদের এই সংগ্রাম থাকবে। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 20টি নমুনা পোশাক পরে পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধি দল আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় প্রবেশ করেন। সেখান থেকে পুলিশের জন্য আয়রন, র্যাবের অলিভ ও আনসার বাহিনীর জন্য গোল্ডেন হুইট বা খাকি রঙের পোশাক চূড়ান্ত করা হয়। সোমবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সাথে বৈঠক শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পোশাক পরিবর্তনের সাথে প্রশিক্ষণেও পরিবর্তন আসবে, তবে এ নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও দ্রুত সময়ের মধ্যেই এই পরিবর্তন হবে বলে প্রত্যাশা করেন উপদেষ্টা। এদিকে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের বাহিনী ও সাধারণের মাঝে উত্তেজনা অনেকটাই কমেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সবাই দেশে থাকা 33,648 জন অবৈধ বিদেশি নাগরিকদের
31 জানুয়ারির মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় চাকরিদাতা ও অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন হয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। 15 বছর তাদের যে ধরনের ট্রেনিং ছিল, তাদের ট্রেনিংয়ের ধরনও চেঞ্জ করতে হবে। তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে। তারপর এই একটু মানবিক হওয়ার জন্য মানে ট্রেনিং দিতে হবে, এগুলির জন্য সময় দিতে হবে। নাফ নদী থেকে আরাকান আর্মির হাতে জিম্মি 4টি জাহাজের মধ্যে আরও 2টি জাহাজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। সোমবার বেলা 11টার দিকে জাহাজ দুটি স্থলবন্দরের জেটি ঘাটে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত 16 জানুয়ারি দুপুরে নাফ নদীতে মিয়ানমারের নাইখংদিয়া এলাকায় ইয়াঙ্গুন থেকে আসা পণ্যবাহী 2টি কার্গো জাহাজ জিম্মি করে আরাকান আর্মি। পরদিন একই এলাকায় আরও 2টি জাহাজ জিম্মি করা হয়। পরে শনিবার প্রথম দফায় একটি জাহাজ ছেড়ে দেয় তারা। এরপর দ্বিতীয় দফায় আজ আবারও 2টি জাহাজ ছেড়ে দেওয়া হয়। জিম্মি হওয়া 4টি জাহাজের মধ্যে 3টি জাহাজ টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে। এখনও জিম্মি আছে একটি কার্গো জাহাজ। বিচার কাজে বিলম্ব কমাতে ও স্বচ্ছতা বাড়াতে উন্নয়ন সহযোগীদের সমর্থন প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সোমবার বিকেলে চট্টগ্রাম রেডিসন ব্লুতে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি শীর্ষক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। সেমিনারে বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব, নৈতিকতা ও জনবলের দক্ষতা নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে উপস্থিত ছিলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি, চট্টগ্রাম আদালতে নিয়োজিত বিচারক, জুডিশিয়াল সার্ভিস কমিশন ও আইন কমিশনে নিযুক্ত বিচার বিভাগীয় কর্মকর্তারা। বিগত সরকারের আমলে ব্যাংকিং, গার্মেন্টস সহ দেশের প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে, যার ভার এখন বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার সকালে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। সকালে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই সেমিনারে মন্তব্য করেন তিনি। বলেন, 2030 সালে ফার্নিচার শিল্পের প্রত্যাশা $5 বিলিয়ন হলেও তা অর্জন সম্ভব নয়। বলেন, অনেক ক্ষেত্রেই বন্ড সুবিধার অপব্যবহার করা হয়, তবে বন্ড, এফটিএ সুবিধা এবং সকল রিসোর্সকে কাজে লাগিয়ে সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ের মধ্যে $1 বিলিয়ন নিয়ে যেতে চেষ্টা করা হবে। আমরা যদি $1 বিলিয়ন টার্গেট করি, and please don't feel demoralized when I'm saying $1 billion, because I want you to be realistic. Because আপনি $5 বিলিয়ন যদি 2030 সালে রপ্তানি করতে চান, this is like there are a lot of birds in the sky, but let's put the birds in a hand. Because $5 বিলিয়ন রপ্তানি করতে গেলে আপনাকে 2030 সালের মধ্যে মিনিমাম $5 বিলিয়ন বিনিয়োগ করতে হবে। যাত্রাবাড়ী থানার আলাদা 2টি হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার দীপুমণি, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, হাজি সেলিম, শহীদুল হক, গোলাম কিবরিয়া টিপু সহ 15 আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি। আর আসামি পক্ষের প্রাণনাথ সহ একাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। মোট 13 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলা, হত্যা মামলায়, রাজধানীর বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে আবেদন করেন। এবং এছাড়াও আনিসুল হক এবং চৌধুরী আবদুল্লাহ মামুন এবং সালমান এফ রহমান, তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ির 2টি হত্যা মামলায় রিমান্ড চাওয়া হয়, 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়, তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। চিটাগাংয়ের ফজলুর রহমান সাহেবকে ওখানে 2টা মামলায় ওনাকে সোনারের দেখানো হয়েছে। তাছাড়া আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী আনিসুল হক সাহেব আছেন,
এবং কামরুল ইসলাম সাহেব এখানে ছিলেন। উনাদেরকে ভিন্ন মামলায় উনাকে সোনারি দেখানো হয়েছে। জুলাই বিপ্লবের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হওয়ার স্থান পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। সোমবার দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকে ১৬ জুলাই উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছেও ঘটনার বর্ণনা শোনেন তারা। পরে প্রসিকিউটর মইনুল ইসলাম জানান, আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়ে ট্রাইব্যুনালে হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তাদের এ পরিদর্শন। এ সময় তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পরে সেদিনের ঘটনার কিছু আলামতও সংগ্রহ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। এছাড়া আবু সাইদ ছাড়াও বিভাগের বাকি শহীদ পরিবারের সঙ্গে আলাপ করে তথ্য উপাত্ত সংগ্রহ করবেন বলে জানান দলের প্রধান। ট্রাইব্যুনালে জমা হওয়া অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে মামলা হিসেবে গ্রহণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধ প্রমাণের জন্য দুইটা জিনিস খুবই জরুরি। একটা হচ্ছে ওয়াইড স্প্রেড, মানে একদম সারা দেশব্যাপী একটা ঘটনা ঘটেছে এবং এটা সিস্টেমেটিক, একই প্যাটার্নে হয়েছে, এটা প্রমাণ করা। তো এজন্য আমরা সারা দেশব্যাপী তদন্ত শুরু করেছি। তারই অংশ হিসেবে আজকে আমরা রংপুরে এসেছি, গতকালকে রংপুরে এসেছি, আজকে আমরা এসেছি আবু সাইদ যেখানে শহীদ হয়েছে সেই স্পট ভিজিটে। অস্ত্র মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 10 বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রায় ঘোষণা করেন। 2007 সালের 26 মার্চ অস্ত্র আইনে গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় একই বছরে 2007 সালের 3 জুলাই ও 10 বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন বিচারিক আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। গেল 6 আগস্ট কারাগার থেকে মুক্তি পান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ও মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন। কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদেরকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। রিটে কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদেরকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়। এছাড়াও রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে নীতিমালা করার প্রার্থনা করা হয়েছে। কিসের ভিত্তিতে ক্ষমা করা হচ্ছে, কি নীতিমালার ভিত্তিতে, কি ক্রাইটেরিয়া মেনটেন করে এই ক্ষমা হচ্ছে, সেটার কোনো ক্রাইটেরিয়া নেই। যাকে যা মন যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় তাকেই ক্ষমা করছে। এরকম অসংখ্য নজির আছে এই ক্ষমতার অপব্যবহারের, যে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করে উনি ক্ষমা করবেন। ওনার ক্ষমা করার পাওয়ারটাকে চ্যালেঞ্জ করা হয়নি, চ্যালেঞ্জ করা হয়েছে যে এখানে কোনো নীতিমালা থাকবে না কেন, কি কি ক্রাইটেরিয়ায় উনি এটাকে পিক অ্যান্ড চুজ করছে। বিভিন্ন স্টেক হোল্ডার, ডিস্ট্রিবিউটর এবং ব্যবসায়িক অংশীদারদের নিয়ে নতুন বছরে পার্টনার্স মিটের আয়োজন করেছে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড হায়ার। সোমবার অনুষ্ঠানে হায়ারের অত্যাধুনিক পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়, যার মধ্যে ছিল বাংলাদেশে প্রথম এয়ার পিউরিফাইং এসি, টিও ইনভার্টার, সবচেয়ে বড় ড্রাম ওয়াশিং মেশিন, অত্যাধুনিক কিউডি মিনি এলইডি টিভি, -30 ডিগ্রি রিয়েল ফ্রিজার, প্রিমিয়াম রেফ্রিজারেটর এবং অন্যান্য স্মার্ট গৃহস্থালী পণ্য। এ সময় হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং বলেন, হায়ার বাংলাদেশের জীবনকে উন্নত করার জন্য স্মার্ট এবং পরিবেশবান্ধব যন্ত্রপাতি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। চলতি অর্থবছরে এখন পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে 32 লাখ। এর মধ্যে অনলাইনে জমা পড়েছে 11,07,000, যা এখন পর্যন্ত অনলাইনে সর্বোচ্চ রিটার্ন। সোমবার এনবিআর থেকে এ তথ্য জানা গেছে। 2 দফায় বাড়ানোর পর জরিমানাহীন রিটার্ন জমার সময় আছে আরও 10 দিন। এরই মধ্যে আয়কর রিটার্ন সংখ্যা বাড়াতে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটিসহ বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করায় এসব অঞ্চলের অন্তত 12 লাখ রিটার্নদাতাকে অনলাইনে আনার লক্ষ্য ছিল এনবিআরের। অন্যান্য বছরগুলোতে অনলাইনে সর্বোচ্চ 4 থেকে 5 লাখের মতো রিটার্ন পড়তো অনলাইনে। তবে এবার মোট রিটার্ন না বাড়লেও অনলাইন রিটার্ন জমায় সফল এনবিআর।
মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ওপর বাড়তি ৫% ভ্যাট কমিয়ে আগের 10%ই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি করবে এনবিআর। এর আগে মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপে গাড়ি মেরামত করলেই 10% ভ্যাট দিতে হতো সরকারকে। তবে অর্থবছরের মাঝামাঝি এসে শতাধিক পণ্য ও সেবার সঙ্গে এ খাতেও 5% বাড়িয়ে 15% নির্ধারণ করে এনবিআর। পরে ব্যবসায়ীদের দাবির মুখে আগের ভ্যাটেই বহাল রাখার সিদ্ধান্ত নিল এনবিআর। যদিও আগে থেকেই পূর্বের 10% থেকেও কাটছাট করে 5% নামিয়ে আনার দাবি ছিল গ্যারেজ ব্যবসায়ীদের। বকেয়া আদায় ও অর্থ প্রাপ্তিতে জটিলতা নিরসনে সংবাদ সম্মেলন করেছেন পাটকল শ্রমিকরা। সোমবার সকালে চট্টগ্রামের আমিন জুট মিলে এ সংবাদ সম্মেলন করেন শ্রমিকরা অভিযোগ করেন, সারা দেশে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণার 5 বছর পর সরকার বদলি শ্রমিকদের পাওনা পরিশোধ করেছে। এজন্য 18 জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে অনেক শ্রমিক তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য দিলেও কাজ শেষ না হওয়ায় তারা বিপাকে পড়েছেন। এ অবস্থায় অনেক শ্রমিক জাতীয় পরিচয়পত্র জমা দিতে না পারায় বকেয়া টাকা পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় কাগজপত্র জমা দেওয়ার সময় 2 মাস বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। দিনভিত্তিক 5টি পাটকলের নিয়মিত শ্রমিকদের পাওনা যা অদ্যাবধি পর্যন্ত পরিশোধিত হয়নি, সেই সকল শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। এই দাবি আদায়ে আমাদের সংগ্রাম চলছে এবং আমার দাবি আদায়ে না হওয়া পর্যন্ত আমাদের পাটকল শ্রমিকদের সংগ্রাম চলবে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে কক্সবাজার চট্টগ্রাম রুটে শুরু হবে নিয়মিত ট্রেন চলাচল। প্রতিদিন চলাচল করবে নতুন 2টি ট্রেন, সৈকত ও প্রবাল এক্সপ্রেস। কক্সবাজারের স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম রুটে আগের একটি অনিয়মিত ট্রেন যাত্রীর চাপ বেশি থাকে, এজন্যই ট্রেন চলাচল নিয়মিত ও সাথে আরেকটি ট্রেন যুক্ত করা হবে। নতুন অনুমোদিত ট্রেনে 16টি কোচে আসন থাকবে 743টি। 2টি ট্রেনের মধ্যে একটি ভোর 6টা 15 মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সকাল 9টা 55 মিনিটে কক্সবাজার পৌঁছাবে। আরেকটি ট্রেন বেলা 3টা 10 মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সন্ধ্যা 7টায় কক্সবাজারে পৌঁছাবে। কক্সবাজার রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল 1 বছর আগে শুরু হলেও চট্টগ্রাম রুটে ছিল না নিয়মিত কোনো ট্রেন। সংস্কারের জন্য বন্ধ রয়েছে মংলার অন্যতম নৌযান চলাচলের ব্যস্ততম কেন্দ্র মামারঘাট। এতে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। মামারঘাট বন্ধ থাকায় বিকল্প ঘাট ব্যবহার করতে হচ্ছে যাত্রীদের। এতে খরচ বাড়ার পাশাপাশি বেড়েছে ভোগান্তিও। সমস্যার স্থায়ী সমাধানের জন্য নদীর উপর সেতু নির্মাণের দাবি জানান স্থানীয়রা। এতে যাত্রীদের দুর্ভোগ কমার পাশাপাশি সহজ হবে যাতায়াত। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘাট সংস্কারের বরাদ্দের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলে ঘাট সংস্কারের কাজ শিগগিরই শুরু হবে। এছাড়া কাঠের সাঁকো তৈরির কাজ চলছে। এর আগে গেল 8 জানুয়ারিতে সংস্কারের জন্য বন্ধ হয়ে যায় এই ঘাট। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মানববন্ধন করেছে রেলওয়েতে কর্মরত কর্মচারীরা। স্টেশন তত্ত্বাবধায়কের অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। সোমবার মিছিল শেষে সমাবেশে বক্তারা জানান, 160 বছরেও বেশি সময় ধরে রেলওয়েতে কর্মরত কর্মচারীদের মাইলেজ সুবিধা ছিল, কিন্তু 2022 সালে নতুন নিয়োগপ্রাপ্তদের থেকে মাইলেজ সুবিধা বন্ধ করে দেওয়া হয়। তবে এর আগে নিয়োগপ্রাপ্তরা এখনও মাইলেজ সুবিধা পেলেও অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কর্মরত কর্মচারীদের পেনশন সহ বিভিন্ন সুবিধা বাতিল করা হয়। মাইলেজ ও পেনশন সুবিধা আগের নিয়মে না পেলে 28 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন কর্মচারীরা। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 50,000 রুপি জরিমানা করা হয়েছে। পশ্চিমবঙ্গের সিবিআই আদালত এই রায় দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিয়ালদহ আদালতে মোতায়েন করা হয় 5 শতাধিক পুলিশ সদস্য।
এর আগে শনিবার কলকাতা পুলিশের স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। ভুক্তভোগীর পরিবারকে 17 লাখ রুপি দিতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়। এদিকে সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব গ্রহণের আগেই নিজের নামে ক্রিপ্টোকারেন্সির বাজারে কয়েন ছেড়ে বসেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাজারে ছাড়ার পরপরই অফিসিয়াল ট্রাম্প নামের এই ক্রিপ্টোকারেন্সির লাফিয়ে লাফিয়ে বাড়ছে দর। কয়েন মার্কেট ক্যাপ অনুযায়ী শনিবার বাজারে ছাড়ার সঙ্গে সঙ্গে বাজার মূল্য দাঁড়ায় $550 কোটি। প্রথমে $10 করে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে প্রায় $60 করে। এই ডিজিটাল মুদ্রার মালিকানার মধ্য দিয়ে আরও বাড়তে পারে তার সম্পত্তির পরিমাণ। এদিকে ক্রিপ্টো বাজারে এসেছে তার স্ত্রী মেলেনিয়া ট্রাম্পের নামে কয়েন মেলানিয়াও। গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে প্রথম দিন 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার পর শর্ত হিসেবে 90 ফিলিস্তিনি বন্দীকে কারাগার থেকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। ভোররাতে ইসরায়েলের হাত থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বরণ করে নিতে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার রাস্তায় ভিড় করে স্বজনসহ হাজার হাজার মানুষ। এর আগে উত্তর ইসরায়েলের সামরিক কারাগার থেকে রেড ক্রসের মাধ্যমে তাদের একটি বাসে করে পাঠানো হয়। হামাসের মতে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া পশ্চিম তীর এবং জেরুজালেমের 69 নারী এবং 21 কিশোর ছেলে রয়েছে। ইসরায়েল হামাসের মধ্যে 15 মাসের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধবিরতির প্রথম ধাপটি রোববার 3 ঘন্টা দেরিতে কার্যকর হয়। ততক্ষণে আগ্রাসন চালিয়ে 19 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। বিশ্বের ধনকুবেরদের সম্পদ গেল বছরে $2 লাখ কোটি পর্যন্ত বেড়েছে, যা 2023 সালের তুলনায় 3 গুণ বেশি। দারিদ্র্য বিমোচনে গুরুত্ব দেয়া বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান অক্সফামের প্রতিবেদন বলছে এই তথ্য। গেল বছর দৈনিক $570 কোটি করে বেড়েছে বিলিয়নিয়ারদের সম্পদ। দাতব্য প্রতিষ্ঠানটির সাম্প্রতিক অসমতা প্রতিবেদনে বলা হয় 1 দশকে 5 জন ট্রিলিয়নিয়ার পাওয়ার পথে বিশ্ব। অথচ আগের পূর্বাভাস ছিল 1 দশকে ট্রিলিয়নিয়ার হবেন 1 জন। রাজনৈতিক নেতা, কর্পোরেট প্রধান আর ধনীদের নিয়ে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের একদিন আগে প্রকাশিত হয়েছে টেকার্স নট মেকার্স শিরোনামের এই প্রতিবেদন। এতে আরও বলা হয়, বিশ্বে বর্তমানে দৈনিক আয়সীমা $6.85 নিয়ে দারিদ্র্যে বাস করছেন 360 কোটি মানুষ, যা বিশ্বের মোট জনসংখ্যার 44%। তামিম বিতর্কে এবার গণমাধ্যমের মুখোমুখি ইংলিশ ক্রিকেটার ও তামিমের ফরচুন বরিশালের সতীর্থ দাউদ মালান। তিনি বলেন, সম্পৃক্ততা নেই এমন বিতর্কে তামিমকে শুধুই জড়ানো হয়েছে, আর অবসরের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম খেলবেন কিনা সেই প্রশ্ন এখন অবান্তর। Well, obviously you're disappointed that you've been involved in a run out in the first place, but after that incident happened, the run out, one of the opposition players decided it was his right to come up to me and have a couple of comments. So I told him what I thought about his comments, and it seems like social media and whoever else, the media around, have decided that it was me having to go at Tamim, which is very untrue. And yeah, I'm pretty sure you could ask the whole of their team. Yeah, he's brilliant. He won it last year and we're second on the log at the moment. Without being disrespectful, I think it's a silly question because he's retired and he's retired twice now. বারবার সময় দেওয়ার পরেও গেল 6 মাসে গঠন করা যায়নি বিসিবির পরিচালনা পর্ষদ। তবে চলতি মাসে হতে যাওয়া বোর্ড সভায় চূড়ান্ত করা হবে কমিটি, জানিয়েছেন বোর্ড পরিচালক ফাহিম সিনহা। সোমবার জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবির পরিচালনা পর্ষদ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। মিটিংয়ের পরে একটা প্রস্তাবিত আপনার কমিটি দিয়েছিল আমাদেরকে, ফারুক ভাই সবাইকে বলেছিল যে এটা আমাদেরকে দেখে একটু বিবেচনা করে ওনাকে জানাতে বলেছে। তো বোর্ড মিটিং ছাড়া তো আপনার কমিটি অ্যাপ্রুভ হয় না। তো ওই বোর্ড মিটিংয়ের পরে এখন পর্যন্ত কোনো বোর্ড মিটিং হয় নাই। এই মাসের মধ্যে যতটুকু জানি এই মাসের মধ্যে হবে এই বোর্ড মিটিংয়ে। এর সঙ্গে শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।